দেখো রানী, ওরা এত সামনে পিছে ভাবে না, আর ওদের সাথে ঝামেলায় জড়ানোটা বোকামো। ঝামেলা? কিসের ঝামেলা? এমন ব্যবহার যেন এই বাড়িতে আর কেউ না করতে পারে। আপনি ব্যবস্থা করুন, ওরা যেন বাবা মশাই সঙ্গে এসে বাবা মশাইয়ের কাছে ক্ষমা চায়। আমি এই অপমান কিছুতেই মেনে নেব না। বাবা মশাইয়ের অপমানের জবাব আমাদের দিতেই হবে। আমি এসেছিলাম আমার মেয়ে জামাইকে ধুলোপায় যাবার জন্য নিমন্ত্রণ করতে। আপনি যদি দয়া করে ওদের জানবাজারের বাড়িতে যাওয়ার অনুমতি দেন। আমার অনুমতি না দেওয়ার কোনো কারণ নেই, কিন্তু আপনার মেয়ে তো নিজেই ও বাড়িতে যেতে চাইছে না। যেতে চায় না? কি বলছেন বেয়ান? আমার পদ্মমা তার বাপের ঘরে যেতে চায় না? সেদিন বেয়ান ঠাকুরানের সঙ্গে কথা কয়ে তার যে কি হয়েছে, কিছুতেই ও বাড়ির নাম মুখে পর্যন্ত আনছে না। এমনকি আমি বোঝালেও শুনছে না। আমার পদ্মমা মাত্র দুদিনে এতটা বদলে গেল? এতটা? বেয়াই মশাই, আমি বলি কি, আপনি একবার অন্দরে গিয়ে বৌমার সঙ্গে কথা কয়ে দেখতে পারেন। সেই ভালো। আমি বলি কি, আপনি একবার নিজেই মেয়ের সাথে কথা বলে দেখুন। সত্যি তো এটা তো খুব একটা স্বাভাবিক ঘটনা নয়। এই দুদিনের মধ্যে মেয়ে তার বাপের বাড়ির থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছে। আমার মনে হয় তার কোনো অভিমান হয়েছে। কি এমন গভীর অভিমান হলো যে আমার পদ্মমা ধুলোপা করার জন্য তার বাপের ঘরে যেতে চাইছে না? বিআই মশাই, আমার মেয়েরা আমার প্রাণ। ওর যদি ওর মায়ের কথায় কোনো রাগ হয়ে থাকে, তাহলে আমাদের থেকে মুখ ফিরে নিলেই তো সমস্যার সমাধান হবে না। আমি বলি কি, আপনি নিজে গিয়ে একবার কথা বলে দেখুন, বোঝান মেয়েকে। বাবা রাম, তোমার সৌর ঠাকুরকে অন্দরে নিয়ে যাও, বৌমা গড়েই আছে। বাবা মশাই আসুন। আসুন। জানিস ভাই, এখন নিজেকেই দোষ দিতে ইচ্ছে করছে। বেয়ান ঠাকুরুনকে অতটা কড়া করে নালিশ না করলেই বোধহয় ভালো হতো। কচি বউ, ছেলে মানুষ, বর্ণকের মেয়ে তো, তাই একটু জেদি। ধৈর্য ধরে বোঝালে কি আর বুঝতো নে? মাঝখান থেকে বেয়ান ঠাকুরনের শাসনের চোটে মেয়ে তার বাপের ঘরের সঙ্গে সম্পর্ক গোছাতে চাইছে। না না, এটা বোধহয় ঠিক হচ্ছে না। দেখো কে এসেছেন। বাবা মশাই তোমার সঙ্গে দেখা করতে। পদ্ম, মা আমার, কি হয়েছে তোমার? দেখো পদ্ম, তোমাকে জানবাজারের বাড়ি থেকে বিদায় দেওয়ার পর থেকে আমার বুকটা শূন্য হয়ে আছে।
শুনলাম তুমি নাকি তোমার বাপের ঘরে যেতে চাও না। কেন মা, কেন? আমি কি অপরাধ করেছি যে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ বলো? জানবাজার বাড়িতে এখন শুধুই তুমি অতিথি, সে ঘর আর এখন তোমার নয়। মা, এখন থেকে এই বাড়ি তোমার সব, এখানেই তোমাকে মানিয়ে গুছিয়ে নিতে হবে মা, নাহলে পথে দাঁড়াতে হবে। কি হলো, বাবা মশাইকে প্রণাম করবে না? বাবা জীবন, পদ্ম আমার নয়নের মণি, ও আমাকে প্রণাম করুক বা নাই করুক, ওকে আমি আশীর্বাদ করবই। কিন্তু কাল যদি পদ্মমা জানবাজারের বাড়িতে না যায়, আমি মনে প্রাণে একেবারে শেষ হয়ে যাব। আমার আদরের পদ্মমা যদি আমার থেকে মুখ ফিরিয়ে রাখে, এ আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না বাবা জীবন। কি হলো, তুমি কোনো কথা বলছো না কেন? বাবা মশাই যে কথাগুলো বলছেন তার উত্তর দাও। কথা বলো বাবা মশাইয়ের সঙ্গে। থাক থাক বাবা জীবন, ওকে আর জোর করো না। আর যখন ও কথা বলতে চাইছে না, তখন ঠিক আছে। কিন্তু পদ্মমা, কাল তোমাকে জানবাজারের বাড়িতে যেতেই হবে। দেখো মা, তোমার যত রাগ আছে, অভিমান আছে, সব তুমি ও বাড়িতে এসে মিটিয়ে নিও। কিন্তু তুমি যদি দূরে সরে থাকো, তাহলে দুঃখের উপরে দুঃখের বোঝা আরো বাড়বে। দেখো মা, আমি জানি না তোমার মা তোমাকে কি বলেছেন, কিন্তু একটা কথা তুমি ভুলে যেও না, তুমি আমার বড় মেয়ে, আমার নয়নের মণি, আমার বুকের পাঁজর, আমার পদ্মমণি। পদ্মমা, কাল আমি তোমার জন্য অপেক্ষা করব, সেই ছোটবেলার মতো তুমি কখন আমার বুকে এসে ছাপিয়ে পড়বে। না হয় তোমার চোখের জলেই ভেসে যাবে তোমার সব অভিমান। মাগো, তুমি ছাড়া তোমার বাবার কষ্ট আর কে বুঝবে বলো? কে বুঝবে? আমি আসি বাবা জীবন। তোমার কি হয়েছে বলো তো? কিসের কষ্ট তোমার? তুমি কাঁদছো কেন? বাপের বাড়ির জন্য মন কেমন করছে? তুমি তো সেখানে যেতেও চাইছো না। বাবা মশাই এলেন, ঠিক মতো ওনার সঙ্গে কথা বললে না। এটা করা কি ঠিক হলো? তুমি নিজে তো কষ্ট পাচ্ছই, আর সকলকে কষ্ট দিচ্ছ। কেন এরকম করছো? কেন? আপনি তো মেয়ে মানুষ নন, তাই মেয়ে মানুষের জ্বালা বুঝবেন না। সে যাই হোক, কাল কিন্তু আমাদের যেতেই হবে। মা বলে দিয়েছেন, এটাই নিয়ম। বিয়ের পর ধুলোপা করতে যেতেই হয়। শুধু শুধু গিয়ে কি হবে? সকলে একদিনের জন্য কইবে, আহারে পদ্ম তুই নেই, ঘরটা কেমন শূন্য লাগছে। ব্যাস ওই পর্যন্তই, তারপর সব ভুলে যাবে। আর মা তো বলেই দিয়েছে
মার খাই, বকা খাই, এটাই আমার ঘর। নইলে যে আমাকে পথে দাঁড়াতে হবে। চানবাজার বাড়িতে যদি আমার ঠাঁই না হয়, তাহলে কেন যাব আমি ঘটা করেও বাড়িতে? কেন যাব? ছোট বৌমা, এবার জামাইকে ভেতরে নিয়ে বসাও। হ্যাঁ মা, এসো এসো বাবা, এসো ভেতরে এসো। থাক বাবা থাক, সুস্থ থাকো, ভালো থাকো। থাক বাবা, থাক বাচ্চা থাক। এবার শাশুড়ি মাকে পেন নাম করো। থাক বাবা, আশীর্বাদ করি, সুখে দেখো। কি সুন্দর আমাদের নাচ জামাই মুখ কানা, তাই না বৌমা? ঠিক যেন গোপালটি। ও তো আমার বড় বেটা। বিয়ের পর প্রথমে বাড়িতে পা রাখলো, অথচ আমার দিকে কারো নজর নেই। মায়ের কথা নয় ছেড়েই দিল। মা আমাকে পছন্দ করে না, বাকিরাও আমার দিকে ফিরে তাকাচ্ছে না। পদ্ম মনে হচ্ছে ব্যাপারটাতে খুশি নয়। এই সুযোগটা নিয়েই ওর আরো কাছে আসতে হবে, যাতে মাথাখানা আরো ভালো করে চেবানো যায়। তোমরা সবাই জামাইকে নিয়ে ব্যস্ত হয়ে রয়েছো, ওদিকে মেয়েটা একদিন পরে বাড়িতে এলো, কেমন মুখ শুকনো করে দাঁড়িয়ে রয়েছে দেখো। ওর দিকে তো কারোরই খেয়াল নেই। মুখ শুকনো করে কেন দাঁড়িয়ে থাকতে যাবে ছোট করিমা? ও তো আমাদের ঘরের মেয়ে, আমাদের নিজেদের নোক। ওকে নিয়ে যেমন শোর ঘরে মাতামাতি করা হয়, আজ তো আমাদের বাড়িতে জামাইকে নিয়ে একটু বেশি মাতামাতি করা হবে, তার আদর যত্ন একটু বেশি হবে, তাই না? তা যা বলেছো, আমাদের জামাই বলে কথা। বাপের ঘরে জামাইয়ের অযত্ন হলে যে পদ্মরে বেশি মানে রাখবে, তাই না পদ্ম? ঠিক বলেছে সরজ বৌমা। তাছাড়া পদ্মমা আমাদের বুঝতার মেয়ে, সে জানে আজ এ বাড়িতে জামাই বাবা জীবনের একটু আদর যত্ন বেশি হবে। তোমরা সবাই জামাইকে নিয়ে মাতামাতি করো। পদ্ম, হায় তো মা, তোকে যেন কতদিন দেখিনি মনে হচ্ছে, কিছু মনে করিস না। তুই ছাড়া বাড়িটাও কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে রে।
আমার কাছে মেয়েই আগে। মেয়ে না থাকলে জামাই পেতুম কোত্থেকে? চল পদ্ম, আমার ঘরে চ, আমরা গপ্প গাছা করি। চ চ দেখি। ছোট বৌমা, বরণ তো হয়ে গেছে, জামাই অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। চলো মা, জামাইকে ভেতরে নিয়ে গিয়ে বসাও, জল মিষ্টি দিতে হবে। হ্যাঁ মা, যাচ্ছি। চলো বাবা, চল চল এস, চল। মশাই, দেখুন আপনার বড় নাচ জামাইকে নিয়ে এসেছি। এসো এসো এসো, বড় নাচ জামাই বাবা জীবনে এসো। আমরা তোমার জন্য কখন থেকে অপেক্ষা করে বসে আছি। হ্যাঁ বাবা মাধব, জামাই বাবা জীবনকে বসাও, একটু যত্নার্থী করো। হ্যাঁ কল্যাণ হোক বাবা, কল্যাণ হোক, কল্যাণ হোক। আচ্ছা, বেঁচে থাকো বাবা। বসুন জামাই দাদা, এখানে আরাম করে বসুন। এখন কিছু খাবেন? এতটা পথ আসতে হয়েছে, একটু মিষ্টি আর শরবত দিতে বলি। দেখেছো দেখেছো কালী, আমাদের নাতিরাও কত বড় হয়ে গেছে। হ্যাঁ কেমন দায়িত্ব নিয়ে কথা বলছে। দাও, দাও, দাও। বাবা জীবন, শরবতটা খেয়ে গলাটা একটু ভিজিয়ে না, শরীরটা জুড়োবে। আপনি এমন করে বসে আছেন কেন জামাই দাদা? আপনি কি ভয় পাচ্ছেন? কোনো ভয় নেই, আপনাকে কেউ বকাবকি করবে না। বাবা মাধব, তোমার জামাই দাদা শরবত খাওয়া শেষ হলে ওকে বাগানে নিয়ে ঘুরিয়ে নিয়ে এসো। মাধব, তোমাদের বাগান আছে বুঝি? আছে বই কি বাবা, আর গঙ্গা তো কাছেই। তুমি যদি চাও একটু কাছে পিঠে নৌকো বিহার করেও আসতে পারো, আমি বলে দেব। মাধব না হয় তোমার সঙ্গে যাবে। হ্যাঁ চলো মাধব, আমরা বরং আগে বাগানটা ঘুরে আসি। আসুন জামাই দাদা। মাধব সাবধানে যাও মাধব। মাধবের ভারী আমোদ হয়েছে রামচন্দ্র বাবা জীবনকে পেয়ে। চন্দ্র, জল খাবারের পর ওদের নৌকো বিহারের ব্যবস্থা করো। হ্যাঁ দেখো, সে আমার বড় নাচ জামাই, তার মন যা চায় সে তাই করুক, তার যেন কোনো ক্ষোভ না থাকে বাবা। হ্যাঁ ঠিক আছে বাবা মশাই, আমি দেখছি। আমি না হয় নায়েব মশাইকে একটু গিয়ে বলি। কর্তা, ছোট কর্তা, এলিয়েট সাহেবের কাছ থেকে লোক এসেছে। সাহেব তার অফিসে এক্ষুনি আপনাকে একবার ডেকেছেন। ঠিক আছে, তুমি সাহেবের লোককে গিয়ে বলো আমি এক্ষুনি এলিট সাহেবের অফিসে যাচ্ছি। আজ্ঞে ছোট কর্তা। হঠাৎ এলিয়েট কেন ডেকে পাঠালো চন্দ্র? নতুন করে কোনো গোল বেঁধেছে নাকি? না না বাবা মশাই, নতুন করে আর কোনো গোল বাঁধেনি। আসলে সেদিন গোড়ার সৈন্যরা বাড়িতে এসে আপনাকে অপমান করেছিল। আমি কি সে কথা ভুলে যাব? তাই আমি এলিয়েট সাহেবকে নালিশ করে এসেছিলাম। আজ বোধহয় এলিয়েট সাহেব ওই গোড়া সাহেবকে জিজ্ঞাসাবাদ করবেন, তাই আমাকেও থাকতে বলেছেন। আবার ওই নালিশ টালিশ জানানোর কি প্রয়োজন ছিল? যা হবার তা তো হয়েই গেছে। শুধু শুধু খুঁচিয়ে ঘা করা। দেখো চন্দ্র, ওই সাহেব শুভরা না সব তলে তলে এক।
সামনে তোমাকে একরকম কথা বলবে, তো ভেতর ভেতর গোপনে তোমার বিরুদ্ধেই। না না বাবা মশাই, ওদের এত সাহস হবে না। ওরা আমাদের উপর নির্ভরশীল। এদেশে যখন ওদের অর্থ ফুরিয়ে যায় তখন ওদের পাশে কারা দাঁড়ায়? আমরাই তো দাঁড়াই। এলিয়েট সাহেবকে আমি 3 বার টাকা ধার দিয়েছি। বাবা মশাই, অন্যায় অন্যায়, সে যেই করুক না কেন, আর প্রথম থেকে যদি প্রতিবাদ না জানায় তাহলে ওদের সাহস আরো বেড়ে যাবে।